হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট যারা ডাব্লিউবিপি এবং কেপির কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই মাথায় রাখবে যে কিছুদিন আগে যে এসআই এর এক্সামটা হয়েছে সেখানে কিন্তু সায়েন্সের একটা বেশ ভালো মানে ওয়েটের কিছু কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সায়েন্সটাকে তোমার যদি হাতের মুঠোয় আনতে হয় তাহলে অবশ্যই আমার এই যে 500খানা কোশ্চেনের যে সিরিজটা চলছে, শুরু হচ্ছে আজকে থেকে, এটা অবশ্যই সম্পূর্ণটা কভার করতে হবে। এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসটা ভালো লাগলো কি না, তাহলেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো করতে আরও বেশি এনার্জি পাবো। তো আমি চেষ্টা করছি এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রাখা হবে যাতে তুমি 100% কমন পাওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, তো চলে আসি প্রথম প্রশ্নে। কি বলছে? আচ্ছা, ভিডিওগুলো কেন তুমি দেখবে, শুধু এমসিকিউর উপরে কেন জোর দেবে না? তার কারণ হলো ভিডিওতে আমি যে এক্সপ্লানেশনগুলো দেব সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। কারণ দেখা গেল এসআই এককের উপরে একটা এমসিকিউ আমি দিয়েছি, সিজিএস এককও তো চাইতে পারে, তাই না? তাহলে সেই জন্য বা এক্সট্রা আরও অনেক কথা আমি বলে দেবো যেগুলো তোমার পরীক্ষায় কিন্তু অবশ্যই লাগবে। তাহলে বলের এসআই একক, বল তোমরা জানো, বলের যে সংজ্ঞা আমরা পাই, বলের যদি সংজ্ঞা পাই তাহলে আমি বলবো নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল থেকে কিন্তু আমি বলের সংজ্ঞা পাই। নিউটনের সেকেন্ড ল থেকে বলের কি পাই? বলের পরিমাপ পাই। এবং তার একটা সূত্র আছে, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, মানে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এই সূত্রটাও তোমরা একটু মুখস্থ রাখবে। তাহলে বলের যদি বলে সংজ্ঞা, বলে প্রথম সূত্র নিউটনের, বলের যদি বলে পরিমাপ দ্বিতীয় সূত্র। এগুলো লিখে নেবে তোমরা, হ্যাঁ? আমি অত বেশি লিখছি না, তাহলে অনেক সময় নষ্ট হবে আমার, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ম্যারাথন ক্লাস, অনেক স্পিডে আমাকে কিন্তু সব বুঝিয়ে বেরোতে হবে এখান থেকে। আর তোমাদের পরীক্ষা খুবই সামনে, আর অনেকটাই তোমাকে কভার আপ করতে হবে। তো বলের এসআই একক তুমি বলবে যে এসআই যেহেতু চেয়েছে তাহলে নিউটন হবে উত্তর। যদি বলতো সিজিএস তাহলে তুমি বলতে ডাইন। সিজিএস যদি বলতো তাহলে তুমি বলতে ডাইন। আচ্ছা, জুল তাহলে কিসের একক? জুল হলো কার্যের একক, কার্যের এসআই একক, কার্যের এসআই একক জুল। ঠিক আছে, তাহলে কার্যের আবার সিজিএস এককও আছে, সিজিএসটা একটু বলে দিই। কার্যের সিজিএস আর্গ। ঠিক আছে, আর আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, তোমাদেরও আসতে পারে, যে 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্গ? কত আর্গ? এটা পরীক্ষায় আসার ভীষণ একটা চান্স আছে। তাহলে উত্তর কি করবে? 10⁻7 আর্গ। ঠিক আছে, আবার রিসেন্টলি একটা রেলের পরীক্ষা হয়েছিল, সেই রেলের পরীক্ষায় বলছে 1 আর্গ ইজ ইকুয়াল টু কত জুল, মানে উল্টোটা চেয়েছে। তাহলে তুমি জাস্ট কি করবে? 10⁻⁻7 করে দেবে, আর কিছুই না। ঠিক আছে, তো ওয়াট কিসের একক? ওয়াট হলো শক্তির একক। ঠিক আছে, ওয়াট কিসের একক? শক্তির একক। এরপরে কি চেয়েছে? এই যে শক্তিরই একক চেয়েছে, শক্তির এসআই একক কি? দেখো, দুটো জিনিস মনে রাখবে, কার্য, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, শক্তি না, ক্ষমতার একক। ওয়াট কিসের একক? ক্ষমতার একক, এখানে ভুল বলে ফেলেছি, ক্ষমতা। ওয়াট হলো ক্ষমতার একক, হ্যাঁ। আচ্ছা, শক্তি যেহেতু বলেছে আমি সেই কথাটাই বলতে যাচ্ছি, কার্য, কৃতকার্য আর শক্তি, এই দুটো কিন্তু সেম টু সেম, হ্যাঁ, কৃতকার্য আর শক্তি। তো আর ক্ষমতা কি বোঝায়? ক্ষমতা বোঝায়, ক্ষমতা বোঝায় কার্য বাই সময়। ক্ষমতা বলতে কি বোঝায়? কার্য বাই সময়। তাহলে আমি যদি বলি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, তাহলে তুমি বলবে সেটাই হলো ওয়াট। সেটাই কি? ওয়াট। তাহলে এখানে শক্তির একক চেয়েছে তাহলে আমি জুলই বলবো। ঠিক আছে, যদি ক্ষমতার একক চাইতো তাহলে আমি ওয়াট করে দিতাম। কাজ ইজিক্যাল টু কী বোঝায়, বা কৃতকার্য ইজিক্যাল টু কী বোঝায়? কোনো একটা বস্তুকে যদি একটা বল প্রয়োগ করো, প্রয়োগ করলে ও যদি সরে যায় কিছুটা, তাহলে কৃতকার্য করা হয় আমি বলবো, হ্যাঁ। কৃতকার্য তার মানে কি বোঝায়? বল ইন্টু সরণ বা দূরত্ব। তাহলে বল ইন্টু দূরত্ব, অপশান এ হলো আমার এখানে সঠিক উত্তর, হ্যাঁ। মানে একটা বল প্রয়োগ করলে আর কতটা সরলো, সেটাই হলো কৃতকার্যের পরিমাপ।
তারপরের প্রশ্ন কি বলছে, শক্তির রাশি কি দ্বারা প্রকাশ করা হয়? শক্তি, তাহলে শক্তি একটু আগেই তোমাদের বললাম না, কার্যবাহী কি, কার্যবাহী সময় বললাম, তাহলে কার্যবাহী সময় অপশান সি হলো সঠিক উত্তর। আচ্ছা, শক্তির এসআই একক, এটা শক্তি দিয়েছে তাই না? শক্তি তো হবে না, এটা ক্ষমতা হবে এখানে। আচ্ছা, তাহলে যেহেতু শক্তি দিয়েছে, তাহলে শক্তির মতন করেই করতে হবে আমাকে অ্যান্সার। শক্তি আর কৃতকার্য আমি কি বললাম, একই জিনিস বললাম না? শক্তি আর কৃতকার্য একই জিনিস, আর ক্ষমতা কিন্তু আলাদা জিনিস, তাই না? তাহলে শক্তির রাশি কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি কৃতকার্যের মতনই বলবো, বল ইন্টু প্রযুক্ত, বল ইন্টু দূরত্ব বলে দেবো, ঠিক আছে? শক্তি, বা যার একক কি তোমরা একটু আগেই দেখলে। আচ্ছা, শক্তির এসআই একক কি এখান থেকে তাহলে তোমরাই বলো। ওয়াট হবে, জুল হবে, নিউটন হবে, ডাইন হবে। তুমি বলে দাদা শক্তির একক তো হলো কার্যের এককের মতনই, তার মানে জুল হবে। আচ্ছা, এইখানেই তোমাকে কোশ্চেনটা করতে পারতো ক্ষমতার একক, তাহলে খুব ভালো হতো। এই কোশ্চেনটা ক্ষমতার একক চাইলে সব থেকে বেস্ট হতো। ক্ষমতার একক হলে কি হয়ে যেত, ওয়াট। ঠিক আছে, চলে আসি তার পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। আলো সবচেয়ে বেশি কোন মাধ্যমে দিয়ে চলে? আলো কিন্তু সব থেকে বেশি বেগে চলে শূন্যস্থানে, এবং শূন্যস্থানের বেগটা কত সেটাও পরীক্ষা আসতে পারে। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর আলো যত বেশি ঘন মাধ্যম দিয়ে যাবে তত ওর বেগ কিন্তু কমতে থাকে, ঠিক আছে? যত বেশি মাধ্যমের মধ্যে দিয়ে যাবে তত ও কিন্তু বেগ কমতে থাকবে, আর শূন্য মাধ্যম দাও ও সব থেকে বেশি স্পিডে যাবে। আচ্ছা, আলোর উপরে আরো দুটো কথা বলি। আলো কিন্তু তির্যক তরঙ্গ, আলো কিন্তু কি, তির্যক তরঙ্গ। শুধু তির্যক তরঙ্গই নয়, এ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বটে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো কি ধরনের তরঙ্গ? তুমি বলে যে আলো তির্যক তরঙ্গও বটে, বা অনুপ্রস্থ তরঙ্গ, তির্যকের আর এক নাম কি, অনুপ্রস্থ, আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বটে, ঠিক আছে? বলছে যে ধ্বনি, ধ্বনি বা শব্দ, এবার শব্দ নিয়ে আলোচনা করে দিই তাহলে। শব্দ, শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা মনে রাখবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমার এখন কোশ্চেন মনে মনে আসতে পারে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি আর তির্যক তরঙ্গ কি? আচ্ছা, তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে যায়, তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে যায়, মাধ্যমে কি থাকে, কণা থাকে না? মাধ্যমে কি থাকে, কণা থাকে। তাহলে কোনো একটা তরঙ্গ এইভাবে চলছে, আর মাধ্যমের কণাগুলো যদি এর সাথে সমান্তরালে কম্পিত হয়, মানে কি, তরঙ্গ যাচ্ছে, কণাগুলো এইরকম এরকমভাবে কাঁপছে, মানে এইরকম এরকমভাবে কাঁপতে কাঁপতে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সমান্তরালে যদি কাঁপে তাহলে বলবো অনুদৈর্ঘ্য। তাহলে কি বলবো, অনুদৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্যে তো কি বলবো, সমান্তরালে কাঁপে। আর তির্যকে কি বলবে, এই মনে করো তরঙ্গ যাচ্ছে আর মাধ্যমের কণাগুলো এরকম লম্বালম্বিভাবে কাঁপছে মনে করো, তাহলে সেটাকে বলবে তির্যক। তাহলে তির্যকের মাধ্যমের কণাগুলো কেমনভাবে কাঁপে, লম্বালম্বিভাবে, লম্ব হবে, আর অনুদৈর্ঘ্যতে সমান্তরালভাবে কাঁপে, সমান্তরাল ভাবে কাঁপে। কোথায়, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে, অনুদৈর্ঘ্যতে, ঠিক আছে? এই কথাটা এক্সট্রা আমি বলে রাখলাম। তাহলে এখানে বলছি যে শব্দ তরঙ্গ কোন মাধ্যমে চলে না, শূন্যস্থান যদি দাও তাহলে শব্দ কিন্তু যাবে না। এর জন্যই তুমি জানো যে যদি চাঁদে যদি কোনো বিস্ফোরণ ঘটে, সেটা কিন্তু আমরা পৃথিবীতে দাঁড়িয়ে শুনতে পারবো না, কেননা চাঁদ থেকে পৃথিবীর মাঝে কিন্তু বায়ুশূন্য অবস্থান আছে, ঠিক আছে? তো এই সমস্ত প্রশ্ন এসে থাকে তোমাদের বেঙ্গল পুলিশে, তোমরা কিন্তু এগুলো জেনে রাখবে অবশ্যই। 8 দাগের প্রশ্ন কি বলছে, আলোর প্রতিফলন সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিফলন সূত্র কে আবিষ্কার করে, তাই তো? তাহলে আলোর প্রতিফলন সূত্র কিন্তু, আচ্ছা, প্রতিফলনের সূত্রটা যদি আমি তোমাদের বলতে চাই, দুটো সূত্র আছে, দুটো সূত্র তুমি যদি চাও একটু লিখে রাখতে পারো।
আপতিত রশ্মি ইনসিডেন্ট রে, প্রতিফলিত রশ্মি রিফ্লেক্টেড রে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব পারপেন্ডিকুলার একই সমতলে থাকে। হ্যাঁ, তাহলে বাংলায় যদি লেখো লেখো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে। 2 নম্বর সূত্রটা যদি জানো তাহলে সেটা হবে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এই যে দুটো সূত্র, প্রথমে এর সম্পর্কে বলেছিলেন হলো ইউক্লিড বলে একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান, কিন্তু পরবর্তীকালে এটা সিস্টেমেটিক্যালি মানে যে এস্টাবলিশ করেন সেই কাজটা করেন কিন্তু আল হাজেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আর যদি বলে প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণ এর সাথে আর একটাও জুড়ে দিই আমি, প্রতিসরণের যে সেকেন্ড সূত্র প্রতিসরণের ক্ষেত্রে সেকেন্ড সূত্রটাকে বলা হয় স্লেনের সূত্র। এটাও একটু মনে রেখো। স্লেনের সূত্র বলে। হ্যাঁ, এটা একটু মনে রেখো তোমরা, প্রতিসরণের সেকেন্ড সূত্রটাকে স্লেনের সূত্র বলে, আর যেখান থেকে প্রতিসরাঙ্ক মানটা পাওয়া যায়। আর আলোর প্রতিফলনের যে সূত্রটা আবিষ্কার করেন আল হ্যাজেন। ঠিক আছে, চলে আসি তারপরের প্রশ্ন। লেন্সের ছবি গঠনের কারণ কি? লেন্সে কেন ছবি গঠিত হয়? অপশান বলছে যে আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, না ব্যতিচার, না বিচ্ছুরণ। আচ্ছা, তোমরা জানো চোখে কিন্তু এরকম একটা উত্তল লেন্স থাকে, আর উত্তল লেন্স হলো অভিসারী লেন্স। অভিসারী মানে এরকম দুটো যদি রশ্মি আসে ওদেরকেও মিশিয়ে দেবে, একটা জায়গায় মিলন করে দেবে, আর ওখানে কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে কি ঘটলো? তার মানে এখানে হলো প্রতিসরণ, আলো এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে ঢুকলো, মানে বাইরের থেকে ঢুকলো আর একটা মাধ্যমে। হ্যাঁ, চোখের ভিতরের মাধ্যম থেকে প্রতিসরণ ঘটলো কিন্তু। হ্যাঁ, তাহলে মানে এটা তো এরকম নয় যে লেন্স থেকে বিক্ষিপ্ত অন্যদিকে চলে গেছে, তা না, এখান থেকে ঢুকলো এই ভিতরে প্রবেশ করে গেল, তার মানে কি প্রতিসরণ ঘটে। প্রতিসরণে মানে এক থেকে আর একটাই ঢোকে। আর প্রতিফলন বললে কোনো একটা জায়গা দিয়ে গেল, দিয়ে এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার ওই মাধ্যমে ফিরে আসে, তাকে প্রতিফলন বলে। তাহলে নিশ্চয়ই লেন্সের ছবি গঠনটা কার উপর ডিপেন্ড করবে? প্রতিসরণের উপর ডিপেন্ড করবে। চলে আসি তোমাদের পরবর্তী প্রশ্ন। চোখে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? একটু আগেই বললাম চোখে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, তুমি বলবে দাদা উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রেখো। তো মানুষের সর্বাধিক উত্তল লেন্সের আর এক নাম কি বলতে পারো? বলেছিলাম অভিসারী লেন্স, আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। আচ্ছা, মানুষের সর্বাধিক কোন রং সংবেদনশীল? মানুষের চোখে, তাই তো, চোখেই হবে হয়তো। এখানে সর্বাধিক কোন রং সংবেদনশীল? তাহলে মানুষের চোখে সব থেকে বেশি সংবেদনশীল কিন্তু সবুজ রংটা। ঠিক আছে, মরীচিকা কি কারণে ঘটে? মরীচিকা আলোর প্রতিসরণ, প্রতিফলন, না ব্যতিচার, না বিচ্ছুরণ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মরুভূমিতে মরীচিকা দেখা যায় এটা হলো আলোর প্রতিসরণের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল কিন্তু। ঠিক আছে, এছাড়া তারারা মিটমিট করে, এটাও আলোর প্রতিসরণের মানে উদাহরণ, এটাও মনে রাখবে। হ্যাঁ, আসে, এইগুলোই পরীক্ষা আসে। নিউটনের প্রথম যে সূত্র, সেই সূত্রকে আমরা কিসের সূত্র বলি? সেই সূত্রকে জড়ত্বের সূত্র, বলের সূত্র, না ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র, না শক্তির সংরক্ষণ সূত্র? জড়ত্বের সূত্র, বা অপশানে তুমি এই ভাষাটাকে লিখতে পারে জাড্ডের সূত্র, জাড্ডের সূত্র। হ্যাঁ, তাহলে জড়ত্বের সূত্র বা জাড্ডের সূত্র বলা হয়ে থাকে প্রথম সূত্রটাকে। এবার চলে আসি 13 দাগের পর 14 দাগে, এফ ইজিক্যাল টু এম এ। তোমাদের দেখলা একটু আগেই পড়ালাম যে নিউটনের প্রথম সূত্রতে আমরা বলের সংজ্ঞা পাই, আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাই। তাহলে এফ ইজিক্যাল টু এম এ আমরা কোন সূত্র বলবো? নিউটনেরই তো সূত্র, কিন্তু কোন সূত্র দেখো সেইভাবেও প্রশ্ন করেছে। তাহলে নিউটনের আমরা দ্বিতীয় সূত্র কিন্তু অপশান টিক করবো। ঠিক আছে, গ্যাস বেলুন আকাশে ওঠে কেন? কোন সূত্রের রেসপেক্টে গ্যাস বেলুন কিন্তু আকাশে ওঠে? তাই তো, এই হলো আমার এখানকার প্রশ্ন। দারুণ প্রশ্ন দিয়েছে। আর্কিমিডিসের সূত্র, নিউটনের সূত্র, আর
প্লাঙ্কের সূত্র আর হলো আইনস্টাইনের সূত্র। তো আর্কিমিডিসের সূত্র মানে প্রবণতা বল যেটাকে আমরা বুঝে থাকি, আর্কিমিডিসের সূত্র ইয়েতেই কিন্তু গ্যাস বেলুন আকাশে ওঠে। আচ্ছা, তোমাদের প্রশ্ন করতে পারে গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়? সব থেকে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাস কিন্তু হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেনকে গ্যাস বেলুনে যদি ব্যবহার করো তাহলে কিন্তু হবে না। আর গ্যাস বেলুনে ব্যবহার করতে হবে হিলিয়াম গ্যাস। কোন গ্যাস ব্যবহার করতে হবে? হিলিয়াম। কারণ হাইড্রোজেন কিন্তু আগুনে পুড়ে যায়, ঠিক আছে? গ্যাস বেলুন নিয়ে মনে করো কেউ উপরে উঠলো আর পুড়ে গেল, তাহলে তো সে ওখান থেকেই পড়ে যাবে, তাই না? তো এর জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। এরপরে কি বলছে, গতি মাপার যন্ত্র কি? গতি, স্পিডোমিটার। দেখো নামের মধ্যেই রয়েছে স্পিড, তাহলে তুমি বলবে যে দাদা স্পিডোমিটারই হবে এর উত্তর। কত সহজ, স্পিড মানেই গতি। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, তোমরা সবাই জানো। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। গ্যালভানোমিটার দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা জানা যায়। হ্যাঁ, বায়ু চাপ মাপার যন্ত্র কি? এই যে একটু আগেই বললাম, বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। এগুলো আসে কিন্তু। হ্যাঁ, এরপরে বলছে যে বিদ্যুতের প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহ, কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে একটা তারের মধ্য দিয়ে, সেটা হলো মাপা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এককের মাধ্যমে, ঠিক আছে? ভোল্ট এককের মাধ্যমে লিখে রাখো পাশে। বিভব, বিভব মাপা হয়। ওহম এককের মাধ্যমে কি মাপা হয়? রোধ। আর ওয়াট তো তোমাদের বলেইছি একটু আগে, তোমরা একবার মনে করার চেষ্টা করো ওয়াটটা কি বলেছিলাম। ভোল্টেজ মাপার জন্য, এই যে একটু আগে বললাম, ভোল্টেজ মাপার যে একক সেটা হলো ভোল্ট, আর ভোল্টেজ মাপার যে যন্ত্র তার নাম হলো ভোল্টামিটার। কি সুন্দর, নামের মধ্যেই সব কিছু রয়েছে। অ্যামমিটারের মাধ্যমে প্রবাহ মাপা হয়, অ্যামমিটারের মাধ্যমে প্রবাহ আই মাপা হয়। গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা জানা যায়। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে কি করা হয়? উইন্ড স্পিড। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে। এটাও তোমাদের পরীক্ষা আসতে পারে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক প্রতিরোধের এসআই একক কি? ওহম। রোধের একক হলো কি? ওহম। পেরে যাবে। জলের রাসায়নিক সংকেত কি? H2O। H2O। আচ্ছা, জলের রাসায়নিক সংকেত যদি H2O হয়, তাহলে আমি এখানে প্রশ্নটা এমনি এমনি নিয়ে নিই, এটা এখানে অনেক কিছু বলবো বলে। ভারী জলের যদি বলে রাসায়নিক সংকেত কি, তাহলে তুমি বলবে D2O। ক্যাপিটাল ডি দেবে, D2O, যেখানে ডি হলো ভারী হাইড্রোজেনকে বোঝায়। হ্যাঁ, আর একটা যদি তোমাকে জিজ্ঞাসা করি, এটা তো কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন মনোক্সাইডের সংকেত কি? কার্বন মনোক্সাইড, CO, কার্বন মনোক্সাইড। একটা অক্সিজেন থাকলে কার্বন মনোক্সাইড বলে। তাহলে বায়ুর প্রধান উপাদান কি? বায়ুর প্রধান উপাদান তোমরা সবাই জানো, সব থেকে বেশি কি থাকে বায়ুতে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না আর্গন? তাহলে 22 দাগের প্রশ্নের উত্তর হবে নাইট্রোজেন। তোমরা জানো প্রত্যেকেই 71% মতন কি থাকে, তোমার নাইট্রোজেন থাকে। সরি, 78% নাইট্রোজেন থাকে। অক্সিজেন থাকে 21%, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। আর্গন থাকে 0.94%। সুতরাং তোমাকে যদি এরকম একটা প্রশ্ন করে, তার উত্তর তোমাদের বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? প্রশ্ন হলো যে নাইট্রোজেন ও অক্সিজেনের পরে বায়ুমণ্ডলে সর্বাধিক মাত্রায় উপস্থিত কোন গ্যাসটি থাকে? তুমি যদি কার্বন ডাইঅক্সাইড মারো তাহলে উত্তর শেষ, কিন্তু তাহলেই তুমি নেগেটিভ খেয়ে চলে আসবে। উত্তর হবে আর্গন। উত্তর কি হবে? আর্গন। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, 0 পয়েন্টের পরে একটা 0 আছে আর এখানে 9 আছে, তাই না? তার মানে কে বেশি? আর্গন কিন্তু বেশি। এটা দারুণ একটা প্রশ্ন, এটাও রেডি করবে অবশ্যই তোমরা সবাই। তারপরের প্রশ্ন কি বলছে? কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত CO2, একদমই সহজ। কার্বন মনোক্সাইডের CO, ঠিক আছে। জং, জং বা তুমি বলতে পারো যে মরিচা, মরিচা, লোহায় মরিচা পড়ে না? তাহলে সেই মরিচা কিসে, কি পদার্থ? যে যদি বায়ুতে খোলা অবস্থায় রাখা হয়, লোহা কিন্তু জং পড়ে যায়, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু লোহা আর অক্সিজেনের একটা বিক্রিয়া ঘটে।
ফলে এই জংটা কিন্তু তৈরি হয়। জলের কঠোরতা কোন পদার্থের কারণে হয়? জলে কিন্তু ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম লবণ এর উপস্থিতির জন্যই কিন্তু জলের কঠোরতা এটা কিন্তু দেখা যায়। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম লবণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। বলছে যে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? বক্সাইট, হেমাটাইট, ক্যালসাইট না গ্যালেনা? তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক কিন্তু বক্সাইট, ঠিক আছে। হেমাটাইট কিসের আকরিক? লোহার আকরিক, লোহা বা এফি, লোহা। আচ্ছা, লোহার আর কি কি আকরিক আছে? লোহার আকরিক আছে হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট, ঠিক আছে, লিমোনাইট, এগুলো কিন্তু লোহার আকরিক। আচ্ছা, গ্যালেনা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। গ্যালেনা কার আকরিক? গ্যালেনা কিন্তু লেড বা সীসার আকরিক হলো গ্যালেনা, এটা আসে পরীক্ষায়, সীসার আকরিক হলো গ্যালেনা। আর একটা আমি বলে দিচ্ছি যেটাও পরীক্ষা আসতে পারে, পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ড কার আকরিক? ইউরেনিয়াম, ইউরেনিয়ামের আকরিক হলো পিচ ব্লেন্ড, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু পিচ ব্লেন্ড, এটা আসে পরীক্ষায়। তো গ্যালেনা, সীসা আর পিচ ব্লেন্ড, এই দুটো মনে রেখো। হাইড্রোজেন গ্যাস কি আবিষ্কার করেন? খুব সুন্দর প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষায় কিন্তু পাবে। হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ, নিউটন, বয়েল, ল্যাভোইশিয়ার। তাহলে কোনটা হবে উত্তরের? তাহলে হেনরি ক্যাভেন্ডিশ হবে, হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন। আর অক্সিজেন প্রিস্টলি। ল্যাভোইশিয়ারকে কি বলে? রসায়নের জনক, ঠিক আছে। সব কটা প্রশ্ন বলে দিলাম। অক্সিজেন কে আবিষ্কার করেন? এই যে পরবর্তী প্রশ্নই হলো এটা। তাহলে অক্সিজেন আবিষ্কার করেন কিন্তু প্রিস্টলি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কি গ্যাস বলা হয়? তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড হলো এমন একটা গ্যাস যেটা বায়ুমণ্ডলে উপস্থিত থাকে। আচ্ছা, এই বিষয়টা একটুখানি ভালো করে বুঝিয়ে দিই। গ্রিন হাউস বলতে কি বোঝায়? এই আমার পৃথিবী আর এই হলো সূর্য, তাই তো। সূর্য থেকে আলো যখন আসে, মানে ইনসিডেন্ট রে, ওর তরঙ্গদৈর্ঘ্য এতই ছোট হওয়ায় বায়ুমণ্ডলের কোনো গ্যাস একে না টের পায় না, একে কেউ বুঝতে পারে না। কিন্তু যখনই পৃথিবীতেও আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যখন ফিরে যায়, তাকে বলে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, ঠিক আছে। তাহলে এ যখন যায় তখন কিন্তু এর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়, ঠিক আছে। তরঙ্গদৈর্ঘ্য যখন বেড়ে যায় তখন কিন্তু এই বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলো ধরে ফেলে যে এই যে কেউ একজন যাচ্ছে, ঠিক আছে। তো শুধু ধরে ফেলে না, ওকে ট্র্যাপ করে নেয়। তাহলে এই রকম ক্ষমতা আছে অনেক গ্যাসের। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো এই যে ফিরে যাওয়া যে আলোক রশ্মি একে কিন্তু ট্র্যাপ করে, ঠিক আছে। আর ট্র্যাপ করলে কি হবে? ওটা তো আলোক রশ্মি, মানে ওর মধ্যে শক্তি আছে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে। ফলে সেই জিনিসটাকে কি বলা হয়? গ্রিন হাউস এফেক্ট। তাহলে এটাকে কি বলা হবে? গ্রিন হাউস গ্যাস বলা হবে। পেট্রোলিয়াম থেকে প্রথম উৎপাদিত পদার্থ কোনটা? পেট্রোলিয়াম থেকে সবার প্রথমে পাওয়া যায় কিন্তু গ্যাসোলিন পাওয়া যায়, ঠিক আছে। পেট্রোলিয়াম থেকে উৎপাদিত প্রথম পদার্থ গ্যাসোলিন। চলে আসি তার পরের প্রশ্ন। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত তোমরা সবাই জানো, H2SO4। সালফিউরিক অ্যাসিড হলো তোমার H2SO4 কিন্তু, ঠিক আছে। HCl হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড হলো HNO3। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, অ্যাকোয়ারিজিয়া, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। অ্যাকোয়া, তোমাদের পরীক্ষায় অ্যাকোয়া রিজিয়া এমন একটা দ্রবণ, যে দ্রবণে সোনা যদি দাও তাহলে সোনা কিন্তু গলে যাবে। সেখানে নাইট্রিক অ্যাসিড HNO3 এ থাকে 3 অনুপাতে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি এখনই ভুলে যাচ্ছিল, নাইট্রিক অ্যাসিড থাকে 1 অনুপাতে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা থাকে 3 অনুপাতে, 1:3। আচ্ছা, 1:3 হবে না 3:1 হবে? সেটা মানে তুমি কিসের উপর নির্ভর করে করবে? অনেকে মুখস্থ করে নেয় 3:1 3:1, হ্যাঁ। কিন্তু আগে দেখতে হবে যে HNO3 আগে বলেছে না HCl আগে বলেছে, হ্যাঁ। সেটাকে দেখে একটু খেয়াল করে উত্তর করবে, হ্যাঁ।
রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। দুধ টক হয়ে যায়, হ্যাঁ দুধ যদি টক হয়ে যায় একে তো আর ফিরে পাওয়া যায় না। ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দুটো আসে। ভৌত পরিবর্তন মানে কি, কোনো একটা পদার্থ থেকে আর একটা পদার্থ তৈরি হলে আবার যদি ব্যাকে আসা যায় তাহলে সেটাকে ভৌত পরিবর্তন বলে। যেমন বরফ গলে জল হলে জলকে আবার জমি বরফ বানানো যায়, ঠিক আছে। আহ, বাকি সবই তোমার ভৌত পরিবর্তন, শুধু দুধ টক হয়ে গেলে আর আগের দুধ ফিরে পাওয়া যায় না কিন্তু। আচ্ছা, তাহলে কার্বনের বিশুদ্ধ রূপ কোনটি? 33 দাগের প্রশ্ন বলছে কার্বনের বিশুদ্ধতম রূপ কিন্তু হিরে, তাই তো, কার্বনের বিশুদ্ধতম রূপ কিন্তু হিরে। আচ্ছা, এটা ডায়মন্ড দিয়েছে কেন? ডায়মন্ড অপশানে দেওয়া উচিত হয়নি। হিরে হলো কার্বনের বিশুদ্ধ রূপ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যদি বলে কার্বনের কটি রূপভেদ, প্রাকৃতিক রূপভেদ দেখা যায়, সেটা পরীক্ষা আসতে পারে। কার্বনের কিন্তু দুটো প্রাকৃতিক রূপভেদ দেখা যায়, একটা হলো হীরা আর একটা হলো সীসা। আহ, সীসা নয়, সীসা না, হীরা আর একটা কি হবে, আচ্ছা, হীরা আর একটা হলো গ্রাফাইট। গ্রাফাইট, এই দুটো কিন্তু প্রাকৃতিক রূপভেদ। এছাড়া কার্বনের আরও একটা ইম্পর্টেন্ট রূপভেদ আছে, বাকমিনিস্টার ফুলারিন। হ্যাঁ, একটু এটা জেনে রেখো তোমরা, তোমাদের পরীক্ষা আসতে পারে কিন্তু। বাকমিনিস্টার রাজ্য সরকারের পরীক্ষা এসেছে আগে এটা। বাকমিনিস্টার ফুলারিন, ফুলারিন কেমন দেখতে, ফুটবলের মতন দেখতে। আর এখানে 60খানা কার্বন থাকে। কার্বনের কটা পরমাণু থাকে? 60খানা কার্বন পরমাণু দিয়ে কিন্তু এই বাকনিষ্টা ফুলারিন তৈরি হয়। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম তোমাকে এখানে বলতে হবে। আচ্ছা, ব্লিচিং পাউডারের যদি সংকেত কেউ বলতে চাও তাহলে হবে CaO, Cl2, মানে ক্যালসিয়াম হাইপোক্লোরেট ক্লোরাইড। তাহলে কোথায় আছে অপশানে? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা হলো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এইটা হলো, এটা তোমার ওয়াশিং সোডা, কাপড় কাচা সোডা। হ্যাঁ, কাপড় কাচা সোডা, ক্যালসিয়াম কার্বনেট। দেখবা যে এসআইতে এসেছে কিন্তু এগুলো, ঠিক আছে, একটু গুরুত্ব দিয়ে পড়ো। আচ্ছা, ক্যালসিয়াম যদি বাইকার্বনেট বলতাম, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3, ক্যালসিয়াম বাইকার্বনেট, এটাকে বলে খাওয়ার সোডা, খাওয়ার সোডা, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড NaCl, খাদ্য লবণ। আর ক্যালসিয়াম সালফেট, এটা না পড়লেও চলবে। লবণের রাসায়নিক নাম কি? লবণের রাসায়নিক নাম NaCl, এই যে খাওয়ার লবণ, একটু আগেই দেখলাম। আর দেখো, এমন এমন প্রশ্নগুলো নিয়েছি যেগুলো কিন্তু এসআইতে এই ধরনেরই কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এগুলো একটুখানি ভুল হয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেট না তো, সরি, সোডিয়াম কার্বনেট। তাড়াহুড়োতে তাড়াহুড়োতে ভুল হয়ে যাচ্ছে। সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, NaCO3, NaCO3, আর এখানে NaHCO3। আর ক্যালসিয়াম কার্বনেট বলতে, ক্যালসিয়াম কার্বনেট বলতে তুমি বলবে CaCO3, যেটা কিনা মার্বেল, মার্বেল পাথরে পাওয়া যায়, মার্বেল পাথরে। এই জায়গাটা যেহেতু একটু ভুল হয়ে গেছে, আমি আর একবার একটু রিপিট করে দিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট, যেটা তোমরা মার্বেল পাথর বা চক, এইগুলো কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বলা হয়। আচ্ছা, কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট Na2,
Na2CO3, Na2 আর একবার লিখে দিচ্ছি, কাপড় কাচার সোডার সংকেত হলো কি Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর খাওয়ার সোডার সংকেত হলো NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, চলে আসি জলের পিএইচ মান। জল তো তোমরা সবাই জানো, এর পিএইচ মান হলো 7। পিএইচ বলতে কি বোঝায়? পিএইচ বলতে বোঝায় কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব। পিএইচ বলতে কি বোঝায়? কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব। পোটেনজ অফ হাইড্রোজেন, যদি এর ফুল ফর্ম বের করতে বলে তাহলে বলবা যে পোটেনজ অফ হাইড্রোজেন, হ্যাঁ, আয়ন। তাহলে এইচ প্লাস আয়নের গাঢ়ত্বকেই বলা হয় হাইড্রোজেন, মানে পিএইচ ভ্যালু। এই পিএইচ ভ্যালু এটা একটা স্কেলের মাধ্যমে মাপা হয়, যাকে পিএইচ স্কেল বলে। এই স্কেলে 1 থেকে 7 পর্যন্ত দাগ টানা থাকে, 1 থেকে 14 পর্যন্ত দাগ টানা থাকে, 1 থেকে 14 পর্যন্ত দাগ টানা থাকে। 7-এর উপরে গেলে তাহলে বলবা যে ক্ষার, 7-এর উপরে গেলে বলবা ক্ষার, 7-এর নিচে গেলে তুমি বলবা অ্যাসিড। এগুলো আসবে পরীক্ষায় কিন্তু অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 7 হলে কি বলবা? যে প্রশম, প্রশম। আর জল তো প্রশম, তাহলে এর জন্য এ কিন্তু 7 পিএইচ মান দেবে, হ্যাঁ। তাহলে পিএইচ যে স্কেল সেটা কে আবিষ্কার করেন সেটা একটু লিখে রাখো, সোরেন সেন। সোরেন সেন আবিষ্কার করেন। চলে আসি তার পরের প্রশ্ন। আচ্ছা, অম্লের স্বাদ, অম্ল মানে অ্যাসিড, টক, ক্ষার কেমন? ক্ষার তেতো, খুব সহজে এটা বলে দিতে পারলাম। আচ্ছা, মানবদেহের সর্বাধিক প্রচুর উপাদান কোনটা? মানব দেহে যদি পড়ে তাহলে 39 দাগের প্রশ্ন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। মানবদেহের সর্বাধিক যে প্রচুর উপাদান সেটা কিন্তু অক্সিজেন। চাইলে আমি এটার মানে একটা ক্রম আমি বলে দিতে পারি। মানবদেহে যে উপাদান, এটা তো অক্সিজেনের যে পরিমাণটা সেটা 65% ধরে নিতে পারো এরকম। আর এরপরেই কিন্তু কার্বন, কার্বন হলো এরপরে। তাহলে অক্সিজেন, তারপরে কিন্তু কার্বন, তারপরে তোমাদের হাইড্রোজেন। অক্সিজেন, কার্বন, তারপরে কি? হাইড্রোজেন। মানব শরীরের উপাদান এর ক্রম হলো অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন। পরপর 3টে ক্রম বলে দিলাম। অ্যালকোহল উৎপাদিত হয় কোন প্রক্রিয়ায়? অ্যালকোহল, তাই তো, ফার্মেন্টেশন প্রক্রিয়া বা সন্ধান। এর আরেকটা নাম কি? সন্ধান প্রক্রিয়া। তোমরা জানো যে অবায়বীয় শোষণ ঘটে ইস্টের ক্ষেত্রে, তো সেই প্রক্রিয়ায় কিন্তু ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপাদিত হয়, যেখান থেকে মদ তৈরি হয়। মদ শিল্পে কিন্তু লাগে অ্যালকোহলটা। 41 দাগের প্রশ্ন, জীববিজ্ঞানের জনক কে? তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীববিদ্যার জনক কে? অপশান দিয়েছে কি? অ্যারিস্টোটল, ডারউইন, মেন্ডেল, লিনিয়াস। ভালো প্রশ্ন। অ্যারিস্টোটল হলো জীববিদ্যার জনক। কোষের আবিষ্কারক কে? কোষের আবিষ্কারক সবাই জানে, রবার্ট হুক। আর স্লেইডেন সোয়ান কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেছিল, জীবিত কোষ, হ্যাঁ। স্লেইডেন আর সোয়ান এরা দুজন মিলে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিল। এখানে এটা ভুল হলো, এটা কোষ তত্ত্ব হবে, কোষ, কোষ তত্ত্ব, স্লেইডেন সোয়ান। আচ্ছা, লিউয়েন হক হলো জীবিত কোষ। জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন লিউয়েন হক, ঠিক আছে। আর রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিল কর্ক থেকে, কর্ক, কর্ক থেকে, ঠিক আছে। কত সালে আসতে পারে? 1665। 1665 সালে প্রথম কিন্তু রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিল। কর্ক কোথায় ইউজ হয় তোমরা সবাই জানো, যে বিয়ারের বোতলে, মানে পুরোনো দিনে মদের বোতলের যে ছিপি সেটা কিন্তু কর্ক দিয়ে তৈরি হতো। আচ্ছা, তার পরের প্রশ্ন কি বলছে? 43 দাগের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কি বলে? খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া, তাই তো। তার পরের প্রশ্ন কি বলছে? সালোক সংশ্লেষে, 44 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষে সূর্যালোক শোষণ করে কোন পদার্থ? ক্লোরোফিল। ক্লোরোফিল থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, যে ক্লোরোফিলের কোন ধাতু পাওয়া যায়? ম্যাগনেসিয়াম।
ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায় ক্লোরোফিলে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব দেহে রক্তের লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থি মজ্জায় বা বোন ম্যারোতে। হ্যাঁ, চলে আসি তার পরের প্রশ্ন। রক্তে কোন উপাদান অক্সিজেন বহন করে? অক্সিজেন বহন করে হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের যদি বলে একটা রং লাল কেন? লোহার উপস্থিতি। এটাও পরীক্ষায় আসতে পারে। মানব হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কিন্তু 4টি। তো তোমার পরীক্ষায় কিন্তু পাখির হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যাও চাইতে পারে। তোমরা একটু পজ করে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো তো। পাখির হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ আছে? তো পাখিরও কিন্তু 4টি প্রকোষ্ঠ আছে পাখির ক্ষেত্রেও। বলছে নিঃশ্বাসের বাতাসে। আচ্ছা, একটা হচ্ছে নিঃশ্বাস, একটা হলো প্রশ্বাস। আমরা কিন্তু অনেকে ভুল বলে থাকি, নিঃশ্বাস নিই না, কিন্তু নিঃশ্বাস ছাড়ি। নিঃশ্বাস ছাড়ি আর মানে এক্সহেলড করা হয়, এক্সহেলড। আর প্রশ্বাস কিন্তু আমরা গ্রহণ করি। তাহলে প্রশ্বাসের বায়ুতে আমি বলবো যে বাতাসে যা আছে অক্সিজেন মানে 21% সেটাই থাকবে অক্সিজেন, তাই না? বাতাসে যা আছে। কিন্তু নিঃশ্বাসের বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে সেটা আসতে পারে পরীক্ষায়। সেটা কিন্তু 16% অক্সিজেন থাকে নিঃশ্বাসের ক্ষেত্রে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে যদি আমি বলি প্রশ্বাসের বায়ুতে মানে যেটা আমি বায়ু থেকে নিই, সেখানে কার্বন ডাইঅক্সাইড কত থাকে? তুমি বলে কার্বন ডাইঅক্সাইডের যা মাত্রা আছে 0.03, তাই না? আর নিঃশ্বাসের বায়ুতে মানে যেটা ছাড়ি সেখানে কার্বন ডাইঅক্সাইড অনেকটা বেশি বেরোবে, এবং সেখানে কত বেরোবে? 4% কার্বন ডাইঅক্সাইড থাকবে কিন্তু, ঠিক আছে? আর অক্সিজেন কিন্তু একটু কম বেরোবে, ঠিক আছে? কিন্তু অক্সিজেন বেরিয়ে যাবে, কেননা অনেকটা তো লাগবে আমার শরীরে, তাই তো? এরপর 49 দাগের প্রশ্ন কি বলছে? কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় কোন প্রক্রিয়ায়? তোমরা সবাই জানো শ্বাসক্রিয়া বা শ্বসন ক্রিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। মানুষের শরীরে রক্ত জমাট বাঁধায় কোন উপাদান সহায়তা করে? তো এখানে যদি বলে প্লেটলেট, লোহিত রক্তকণিকা, সাদা কণিকা না হিমোগ্লোবিন, তো প্লেটলেট হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লেটলেট। আর যদি বলে কোন খনিজ, তাহলে কিন্তু ক্যালসিয়াম। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আমাদের এই 50টা কোশ্চেন ছিল। 50টা কোশ্চেন সায়েন্সের প্রশ্ন অবশ্যই তোমরা দেখেছো, এবং দেখেছো যে রিসেন্ট কিন্তু পরীক্ষাগুলোতে এই ধরনেরই প্রশ্ন জিজ্ঞাসা করছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর যারা যারা আমাদের অ্যারিথমেটিক ম্যাথ বুক নিতে চাইছো, তো এই বুকটা খুবই সুন্দর, এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে। আর বইটাতে প্রতিটা কোশ্চেনের নিচে বক্স করে করে জায়গা দেওয়া আছে, ঠিক আছে? বুকটা আগামী রবিবার থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে। যারা যারা নিতে চেয়েছো তারা মানে এই নাম্বারে SMS করেছো হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমরা রবিবারে কিন্তু দিয়ে দেব। এবং রবিবারের পর থেকে আমরা প্রতিদিন বা অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের এই বুক অনুসারে কিন্তু কোশ্চেনের সমাধান। তোমরা সেই কোশ্চেনগুলো ভিডিওগুলো দেখবে আর একবারেই এই বইয়ের নিচেই কিন্তু সলিউশনটা নিজে নিজে করে নেবে। ফলে কি হলো, তোমার কিন্তু অঙ্ক করার প্রতি একটা কিন্তু মানে ন্যাক আসবে। অনেকে কি হয় ভিডিও দেখে কিন্তু আর হাতে কলমে করে না, এর জন্যই বইটাই সমাধান কিন্তু দেওয়া হয়নি। সমাধানটা কিন্তু ইউটিউব থেকে তোমরা দেখবে এবং সাথে সাথে নিচে কিন্তু টুকবে, ঠিক আছে? তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে চলেছে। অবশ্যই তোমরা এই বইটা নেবে। বইটা যদি করো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আর কোনো দিন অ্যারিথমেটিকে আর কোনো সমস্যা থাকবে না। এত ভালো আর এত সুন্দর লেভেলে বইটা তৈরি করা হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।